আজকে একজন কুয়েত প্রবাসী এবং তার স্ত্রীর হৃদয় বিদারক গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা যদি আপনারা মাত্র 2 মিনিট দেখার চিন্তা করেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য না। গল্পটা সম্পূর্ণ দেখলেই কেবলমাত্র আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এই গল্পটা পরিপূর্ণ দেখার চিন্তা ভাবনা করে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই হাতের কাছে এরকম টিস্যু রাখবেন যেন আপনাদের চোখের পানি খুব সহজেই মুছতে পারেন। গল্পটা শেয়ার করেছে একজন কুয়েত প্রবাসী, বাড়ি নীলফামারী। তার নাম হচ্ছে খোরশেদ। তো চলুন শুরু করা যাক। আমার নাম খোরশেদ, আমার বাড়ি নীলফামারী। আমার বাবা একজন গ্রামের খেটে খাওয়া মানুষ। আমার বাবা দিনমজুর, দিন আনে আমরা দিন খাই। আমার বাবা যদি একদিন কাজে না যায় তাহলে হয়তো সেদিন আমাদের না খেয়ে থাকতে হয়। মোট কথা, আমরা খুবই গরিব এবং খুবই অসহায়। যতই দিন যাচ্ছে দিন দিন আমিও বড় হচ্ছি এবং আমার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করছি। একদিন হঠাৎ আমার মামা আমার মার কাছে এসে বলে, আপা, খোরশেদকে তো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। ও যদি ওর বাবার সাথে এভাবে থাকতে থাকে তাহলে ও তো দিনমজুর হিসেবে বড় হয়ে উঠবে। তখন আমার মা আমার মামাকে জিজ্ঞেস করে, কি করবি ভাই, খোরশেদকে কি করা যায় তুই বল। তখন আমার মামা আমার মাকে বলে যে খোরশেদকে বিদেশ পাঠানোর ব্যাপারে আমি চিন্তা ভাবনা করতেছি, বোন তুমি কি বলো। তখন আমার মা হাঁ করে তাকিয়ে থাকে, কারণ আমার মা বিদেশের কথা কখনোই ভাবেনি। কারণ আমার মা ভালো করে জানে যে আমাকে যদি বিদেশ পাঠাতে চায় তাহলে অনেক টাকার প্রয়োজন, যেই টাকা আমাদের পরিবারের কারো কাছে নেই। আমার মা আমার মামাকে বলে, ঠিক আছে ভাই, ওকে না হয় বিদেশ পাঠাবো, কিন্তু টাকার ব্যবস্থা কিভাবে করব। তখন আমার মামা আমার মাকে বুদ্ধি দিল, বোন তুমি তোমার কিছু জমি বিক্রি করে দাও এবং আমি কিছু দিয়ে সাহায্য করি, দুজন মিলে ওকে বিদেশ পাঠিয়ে দেই। ও যদি বিদেশ যায় তাহলে তোমাদের পরিবারের এই দুঃখ কষ্ট আর থাকবে না। আমার মাও খুব দ্রুত রাজি হয়ে গেল এবং আমাকে বলল, বাবা তুই কি বলস। তো আমি বললাম, মা আমিও চাই আমি আমার পরিবারের জন্য ভালো কিছু করার জন্য। ঠিক আছে মা, আমি রাজি, তুমি মামাকে বলে দাও আমি বিদেশ যাব। আমার মা, আমার বাবা এবং আমার মামা তিনজন বুদ্ধি পরামর্শ করে আমাকে দ্রুত ঢাকায় পাঠালো পাসপোর্ট তৈরি করার জন্য। আমি ঢাকায় চলে আসলাম এবং পাসপোর্ট করার জন্য সমস্ত ফর্ম ফিল আপ করে সাবমিট করলাম আগারগাঁও পাসপোর্ট অফিসে। ওখান থেকে আমি আবার পুনরায় নীলফামারীতে চলে আসলাম। তো এভাবে বেশ কয়েকদিন পার হলো। কিছুদিন পরেই খবর এলো আমার পাসপোর্ট নাকি হয়ে গেছে। যখনই পাসপোর্ট হাতে পেলাম মামা খুব দ্রুত আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে লাগলো। মাত্র 3 মাসের মধ্যে মামা আমাকে কুয়েত পাঠানোর সমস্ত ব্যবস্থা করে ফেললো। আমিও মোটামুটি নিজেকে তৈরি করলাম কুয়েত প্রবাসী হওয়ার জন্য। সো যেই কথা সেই কাজ, আমি কুয়েতের উদ্দেশ্যে রওনা দেই। আমি যখন কুয়েত গিয়ে পৌঁছাই তখন বুঝতে পারি কুয়েতের ভাষা সবার আগে শিখতে হবে, কারণ আমি যেই ভাষা জানি সেটা হচ্ছে বাংলা এবং আমি ইংরেজি ভাষাও ভালো জানি না। সো আমি কি করলাম, দ্রুত কুয়েতের ভাষা শেখার জন্য জোর দিলাম। কুয়েতের ভাষা শিখতে শিখতে আমার প্রায় 1 বছর লেগে যায়। সো আমি যেই কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানিতে 13 থেকে 14 জন আমরা শ্রমিক ছিলাম। আমরা যেহেতু অনেক বেশি শ্রমিক ছিলাম, এদের মধ্যে থেকে আমি একটু দেখতে সুন্দর এবং হ্যান্ডসাম, স্মার্ট এবং সুদর্শন ছিলাম। এমনকি আমি একটু পরিষ্কারও বেশি থাকতাম, যার কারণে আমার কফিল মানে আমার মালিক আমাকে অফার করে যে তুমি যদি চাও খোরশেদ তাহলে তুমি আমার বাগান বাড়িতে চাকরি করতে পারো। মানে আমার বাড়ির পাশেই বাগান আছে, সেখানে তুমি বাগান টাগান পরিষ্কার করবে এবং আমাদের গাড়িগুলো ধুয়ে দিবে। আমিও খুব সহজেই রাজি হয়ে গেলাম, কারণ মালিক সাধারণত আমি গত 1 বছরে দেখেছি এই ধরনের অফার কাউকে করে না। অবশেষে আমি মালিকের সাথে মানে আমার কফিলের সাথে তার বাড়িতে চলে যাই এবং সেখানে আমার দিনকাল ভালোই কাটতেছিল। আমি সেখানে গাছগুলো পরিষ্কার করতাম এবং মালিকের গাড়িগুলো সবসময় ধুয়ে দিতাম। আমার কফিলের কাছ থেকে আমি প্রায় 50 থেকে 60 হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পেতাম। তাছাড়াও আমার কফিলের বাড়িতে অনেক মেহমান আসতো, আমি সবার গাড়ি ধুয়ে দিতাম, তাই সবাই খুশি হয়ে আমাকে অনেক বকশিস দিত। সব মিলিয়ে প্রত্যেক মাসে আমার 80 থেকে 90 হাজার টাকা ইনকাম হতো। সব মিলিয়ে আমি কুয়েতে প্রায় 1.5 বছর। 1.5 বছরে আমার বাড়ি ঘরের অভাব অনটন প্রায় সবকিছুই শেষ হয়ে যায়। আমার পাঠানো টাকা দিয়ে আমার বাবা আমার মা খুব ভালোভাবেই সংসার চালাতে লাগলো। এমত অবস্থায় আমি যেখানে কাজ করি মানে আমার কফিলের বাসার ঠিক পাশেই একজন বড় ভাই চাকরি করে। তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে দেখা হয়। তো অবসর সময় আমি যখন তার সাথে গিয়ে কথা বলতাম তখন তাকে দেখতাম যে ফেসবুক ব্যবহার করত।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফেসবুক সম্পর্কে আমি আগেও জানতাম, যেহেতু আমি গ্রামের ছেলে শুধু ফেসবুকের নামই শুনেছি, কখনো আমি নিজে ফেসবুক চালাইনি। কারণ পরিবারে আমাদের এতই অভাব ছিল যে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার মতো টাকা আমাদের ছিল না, যার কারণে কখনো ওইভাবে আর ফেসবুক চালানো হয়নি। তো এখন আমি কুয়েত প্রবাসী, আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি সেই বড় ভাইকে বললাম, ভাই আপনি তো ফেসবুক চালান, আমাকেও আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন। সো ভাই আমাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল। সেখানে আমি জিজ্ঞেস করলাম এখানে ছবি কিভাবে আপলোড করব। ফেসবুকে আমি শুনেছি সবাই নাকি ছবি আপলোড করে, ভিডিও আপলোড করে। তো সেই বড় ভাই আমাকে দেখিয়ে দিল যে খোরশেদ তুমি এইভাবে ছবি আপলোড করবে এবং ভিডিও আপলোড করবে। সো আমি যেই কথা সেই কাজ অনুযায়ী আমি বাগান পরিষ্কারের ভিডিওগুলো, ছবিগুলো এবং বিভিন্ন ফুল ফলের ভিডিও, ছবিগুলো আমি আমার ফেসবুকে কন্টিনিউ আপলোড করতে থাকি। তো এভাবে দিন ভালোই চলছিল। অনেকেই আমার ফেসবুকে বিভিন্ন ছবিতে, ভিডিওতে লাইক করতেছিল, আমারও খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমার মোবাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে আমি আবার ছুটে যাই সেই বড় ভাইয়ের কাছে, জিজ্ঞেস করি, ভাই আপনি তো বলেছিলেন যে এইখানে একজন পরিচিত ব্যক্তি অন্যজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে, সো এইটা কি আসলেই সত্য, বা দেখেন তো একটু চেক করে। তখন বলল আমার বড় ভাই, হ্যাঁ তোমাকে সুমি নামের একটা মেয়ে মেসেজ দিয়েছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। তখন আমি বললাম, ভাই আমি তো একে চিনি না। বলল, দেখো খোরশেদ, এইখানে কেউ কাউকে চিনে না, তারপরেও একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, অনেক সময় মেসেজ দেয়, কথা হয়। তো আমি বললাম, ভাই ঠিক আছে, আমি এখন কি করব? তো আমার ভাই বলল যে খোরশেদ তুমি চাইলে এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারো। আমি বললাম, ঠিক আছে ভাই, অ্যাকসেপ্ট করে দেন। সেই বড় ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিল, আর আমাকে ফেসবুকের একটা মেসেঞ্জার প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেসবুকের সাথে কানেক্ট করে দিল। কারণ আমার সেই বড় ভাই ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সম্পর্কে খুব ভালোই জানতো। তো আমাকে দেখিয়ে দিল যে এইভাবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করা যায়, কথা বলা যায়। তো আমি আবার আমার কফিলের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি সেই মেয়েকে হাই এর আমি একটা রিপ্লাই, আমিও হাই পাঠালাম। তো তারপর মেয়েটা কেমন আছেন জিজ্ঞেস করলো, আমিও বললাম ভালো আছি। মেয়েটা আমাকে বলল যে দেখেন, আমি আপনার ভিডিওগুলো দেখি, আপনার ভিডিওগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে, আপনি মন খুলে ভিডিও এবং ছবিগুলো আপলোড দেন ফেসবুকে। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন আমাদের কথা চলতেই থাকে। আমি অনেক বেশি ওই মেয়ের সাথে কথা বলি, কারণ আসলে আমার যে বাগান পরিষ্কারের কাজ, এটা মাত্র 2-3 ঘন্টা প্রত্যেকদিন করলেই আমার আর বাগান পরিষ্কার করার কোনো কাজ থাকে না। তো যার কারণে ওই মেয়ের সাথে কথা বলতে বলতে এক সময় এমন হয়ে যায় যে প্রত্যেকদিন 5 থেকে 6 ঘন্টা ওই মেয়ের সাথে আমি কথা বলি। এর মধ্যে মেয়ের সাথে আমার একদিন ভিডিও কলে কথা হয়। মেয়েটা যখন ভিডিও কলে তার মায়াবী মুখটা আমাকে দেখাচ্ছিল, তখন আমার খুবই ভালো লাগলো মেয়েটাকে দেখে। আমি মেয়েটাকে কোনোভাবেই বদ নজরে তাকাইনি, আমি জাস্ট তাকে একটা ফেসবুক ফ্রেন্ড হিসেবেই জানতাম। যেহেতু আমি গ্রামের সহজ সরল ছেলে, সো মেয়েটাও আমার সাথে বন্ধুত্ব সুলভ কথা বলতে লাগলো। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন পার হতে লাগলো। একদিন মেয়েটা আমাকে বলল যে তোমাকে আমার প্রেমিক বানাতে চাই। তখন আমি একটু মুচকি হেসে বললাম, আরে কি বলো এগুলো? তখন আমি মুচকি হেসে বললাম, আরে কি বলেন এগুলো? মেয়েটা বলল, হ্যাঁ সত্যি। যাই হোক, আমাদের কথা সেদিন এই পর্যন্তই রইল। পরদিন মেয়েটার সাথে আবারও আমার কথা হচ্ছিল। কেন জানি বুকের বাম পাশটায় মেয়েটার জন্য একটু মায়া জন্ম হয়ে যায়। আমার ফ্রি থাকলেই মন চায় আমি মেয়েটার সাথে ফোন দিয়ে কথা বলি। আর আমি ফোন দিলেই ও ফোন ধরতো, ও কথাও বলতো। অনেক সময় আমি ফোন না দিলেও ও আমার খোঁজ নিত, আমাকে ফোন দিয়ে বলতো যে আপনি আমাকে ফোন দেন নাই কেন, আপনি কি অনেক ব্যস্ত নাকি, আপনি জানেন না আমার কথা মনে পড়ে। তো এইভাবে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো হঠাৎ করেই কুরবানি ঈদ খুব কাছাকাছি চলে আসে। এর মধ্যে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়। তো আমারও দিন মোটামুটি অনেক ভালো চলতেছিল। আমি আমার পরিবারের অভাব অনটন দূর করেছি। আমার বাবা মা আমাকে বলেছে, বাবা তুই তো অনেক টাকা পয়সা আমাদেরকে পাঠিয়েছিস, এবার কিছু টাকা সেভিং কর। তো আমিও চিন্তা করে দেখলাম যে না, আমি 10-20 হাজার টাকা যদি প্রত্যেক মাসে আমার মা বাবাকে দেই, তারপরে অবশিষ্ট আমার কাছে অনেক টাকা থাকে। তো আমার গ্রামে ছোটখাটো সমস্যা হলে আমার গ্রামের দোস্ত বন্ধু যখন আমাকে ফোন দিত, আমি তাদেরকে সাহায্য করতাম আমার জমানো টাকা থেকে। তো মোটামুটি এইভাবে আমার সময় ভালোই কাটতে লাগলো। আমাদের ফ্যামিলিতে এবং আমাদের জীবনে আর কোনো অভাব, কষ্ট, অভাব অনটন নেই। এর মধ্যে কুরবানির সময় ঘনিয়ে এসেছে।
মেয়েটা একদিন আমাকে তাদের গরুর ছবি তুলে পাঠালো এবং বলল, এটা আমাদের গরু, আমরা এটাকে কুরবানি দেব, এটা আমরা কুরবানির জন্য কিনেছি। আমিও দেখে খুব খুশি হলাম। যাক, তারা একটি গরু কুরবানি দিবে। এখন পর্যন্ত আমাদের গরু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য হয়নি। মানে আমার বাবা আমাকে জানিয়েছে যে এই সময় গরু কুরবানি দেওয়ার দরকার নেই, তোমার হাতের অবস্থা ভালো হোক, পরে অন্য বছর হয়তো কুরবানি দিও। যার কারণে আমাদের আর এই কুরবানিতে গরু কিনা হয়নি। তো মেয়েটা হঠাৎ করেই কোরবানির 2 দিন আগে আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে। আমি জানতে চাইলাম, কেন তুমি কান্নাকাটি করছো? মেয়েটা আমাকে বলল যে আমাদের যে কুরবানির গরুটা আমার বাবা কিনেছিল সেটা চুরি হয়ে গেছে। তো এটা শুনে আমিও খুব কষ্ট পেলাম। তারপর মেয়েটাকে বললাম, ঠিক আছে, কি আর করা, তাহলে আরেকটা গরু কিনে আনো। তখন মেয়েটা আমাকে মন খারাপ করে বলল, দেখো, এখন আমার বাবার হাতের অবস্থা এমন যে আমরা আরেকটা গরু কুরবানির জন্য কিনে আনবো, এটা আমাদের পক্ষে আর সম্ভব না। তখন বলল যে তাহলে কি করা যায়? তখন বলল, বাবা চেষ্টা করতেছে, আশেপাশে কয়েকজন সুদে লাভে টাকা লাগায়, তাদের কাছ থেকে টাকা নিয়ে গরু আনার জন্য। তখন আমি একটু অন্য মানুষকে হয়ে গেলাম যে কি, সুদে লাভে টাকা এনে গরু কুরবানি দিবে? তখন আমার মাথায় হঠাৎ করে ঢুকে পড়লো যে কুরবানি একটা অনেক সোয়াবের কাজ। তাছাড়া বেচারির বাবা একটা গরু কিনেছিল, সেইটাও চুরি হয়ে গেছে। এখন অসহায়ের মতো মানুষের কাছ থেকে হাওলাত নিয়ে তারপরে আরেকটা গরু কিনে এনে কুরবানি দিবে। তখন আমি মেয়েটাকে বললাম, দেখো সুমি, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে একটা গরু কিনো, তোমার বাবাকে একটা গরু কিনে দাও, তোমার বাবাকে এই টাকাগুলো বুঝিয়ে দাও, আরেকটা গরু কেনার কথা বলো। তখন সুমি বলল, না না, আপনার কাছ থেকে আমি কিভাবে টাকা নিব? আপনার সাথে এখন পর্যন্ত আমার সরাসরি দেখাও হয়নি, জাস্ট ফোনে কথা হয়েছে। তখন আমি কুয়েত থেকে তাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে প্রয়োজনে হাওলাত নাও, তোমার যখন মন চায় তুমি তখন এই টাকা আমাকে বুঝিয়ে দিও। তো একটা পর্যায়ে মেয়েটা রাজি হলো, আমি তাকে 90,000 টাকা পাঠালাম। সেই টাকা দিয়ে তারা আরেকটা গরু কিনলো, গরু কিনে সেই গরুর ছবি আমাকে তুলে পাঠালো এবং তারা বলল যে এইটাই তারা কুরবানি দেবে। তো ফাইনালি আমিও অনেক খুশি হলাম তাদের এই গরু কিনা নিয়ে, এবং তার যে মন খারাপ ছিল সেটাও ভালো হয়ে গেছে। তারপর কুরবানি শেষ হয়ে গেল। হঠাৎ করে একদিন মেয়েটা আমাকে আবার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করলাম, সুমি, কি হয়েছে, কান্না করতেছো কেন? তো সুমি ওই পার থেকে আমাকে জবাবে বলল, আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। তা আমি বললাম, তো বিয়ে দিয়ে দিলে কি আর করার, কারণ মেয়েটাকে আমার ভালো লাগতো, কিন্তু মন থেকে এখন পর্যন্ত বুঝতে পারতেছিলাম না যে আসলে মেয়েটার প্রতি আমার ঠিক কতটুকু ভালোবাসা হয়েছে। তখন মেয়েটা আমাকে বলল যে যদি আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন জানি কেমন বুকটার ভিতর একটু চিন করে উঠলো যে সত্যিই কি তাই সবই আমাকে ছাড়া থাকতে পারবে না। আমিও আসলে বুঝতে পারতেছিলাম না যে ঠিক মেয়েটাকে আমি কতটুকু ভালোবাসি। মেয়েটা এক পর্যায়ে আমাকে বলল যে আমি যদি এই জীবনে তোমাকে না পাই তাহলে আর আমি কাউকেই চাই না। তখন আমার ভিতরে কেমন জানি একটা তুফানের মতো হয়ে গেল। তখন আমি বোঝার চেষ্টা করলাম যে হয়তো মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। তখন আমি মেয়েটাকে বললাম যে তাহলে এখন কি করা যায়, আমিও তো কুয়েতে আছি, তুমিও বাংলাদেশে, আমাদের তো এখন কিছুই করার নেই। তখন মেয়েটা আমাকে বলল যে তুমি যদি বলো তাহলে আমি আমার বাবাকে তোমার কথা বলবো। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি তোমার বাবাকে আমার কথা বলো, দেখো কি বলে। তখন সুমি তার বাবাকে আমার কথা বলল। সুমি তার বাবাকে আমার কথা বলার পর তার বাবাকে নাকি সে রাজি করিয়েছে, সে সেটা আমাকে ফোন দিয়ে বলেছে। সুমি আমাকে বলল যে আমি আমার বাবাকে তোমার কথা বলার পর আমার বাবা রাজি হয়েছে, আসো আমরা বিয়ে করে ফেলি। তখন আমি বললাম যে বাড়িতে নীলফামারীতে আমার বাবা আমার মা আছে, তাদেরকে জানানো উচিত। তখন বলল যে তুমি এখন কাউকে জানানোর দরকার নেই, তুমি যখন বাংলাদেশে আসবে তখন সবাইকে জানাইও। তখন আমি সুমিকে বললাম যে এখানে তো আমি একা থাকি, আমি বিয়ের ব্যবস্থা কিভাবে করব। সুমি আমাকে উত্তরে জানালো যে কাজী, বিয়ের বন্দোবস্ত, সাক্ষী সব আমি এইখান থেকেই করব, আমার বাবা ম্যানেজ করবে। তো যে কথা সেই কাজ, আমাদের বিয়ে হয়ে গেল। আমি অনলাইনে বিয়ে করলাম। বিয়ে করার পর বিয়ের মাত্র 1 সপ্তাহ পরেই সুমি আমাকে বলল যে আমাকে তোমার একটা খরচ দেওয়া উচিত প্রত্যেক মাসে, যেহেতু আমি তোমার বিবাহিত বউ, আমাকে তো এখন আর আমার বাবা খাওয়াবে না। তা আমিও বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম। বললাম যে ঠিক আছে, কত দিলে তোমার জন্য
সব ঠিকঠাক ভাবে হবে। তখন আমাকে সুমি বলল যে ৩১,০০০ টাকা প্রত্যেক মাসে আমাকে তোমার দিতে হবে। তখন আমার ভিতরে জানি কেমন একটা লাগলো যে ৩১,০০০ টাকা, এটা তো আমার জন্য অনেক টাকা। তো ৩১,০০০ টাকা যদি আমি তোমাকে দেই, আমার বাবা মাকেও যদি আমি খরচের টাকা দিই, তাহলে তো আমার সেভিং এর আর কিছুই থাকে না। তারপরেও সুমি অবশেষে রাজি হলো ২০,০০০ টাকায়। তো আমিও তাকে প্রত্যেক মাসে ২০,০০০ টাকা দিতে থাকতাম। এইভাবে প্রায় ১ বছর আমি সুমিকে ২০,০০০ টাকা করে দিয়ে যাচ্ছি। হঠাৎ করেই কেন জানি আমার বুকের ভিতরে একটু অন্যরকম ফিল হতে লাগলো যে আসলে এটা কি ঠিক? আমি যাকে কখনো বাস্তবে দেখিনি, তার বাড়ি কোথায় তাও জানি না, এইভাবে একটা মেয়েকে আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছি। আমার বিবাহিত স্ত্রী হোক তো কি হয়েছে, তাকে তো আর পারিবারিকভাবে এখনো আমি চিনি না। তো যাই হোক, আমি অবশেষে চিন্তা ভাবনা করলাম যে আমি বাড়িতে চলে আসব এবং এসে আমার মা বাবাকে সব বলবো। তখন আমি সুমিকে জানালাম যে সুমি, আমি বাড়িতে চলে আসব। তখন সুমি আমাকে ডাইরেক্ট জানালো যে না, এই মুহূর্তে তুমি বাংলাদেশে আসবে না। এই মুহূর্তে যদি তুমি বাংলাদেশে আসো, তাহলে আমার খরচ, তোমার বাবা মার খরচ, এগুলো তুমি কোথা থেকে ম্যানেজ করবে? বাংলাদেশেও তো তোমার কোনো ব্যবসা বাণিজ্য নেই। তখন আমিও ভাবলাম যে ঠিকই তো, বাংলাদেশে যদি আমি যাই, এত খরচ আমি কোথা থেকে ম্যানেজ করব? তখন আমি আরো ৬ মাস কুয়েতে রয়ে গেলাম। আরো ৬ মাস যখন আমি কুয়েতে পার করলাম, তখন কিছুতেই আমার মনকে আমি আর বেঁধে রাখতে পারতেছি না। সো আমার মন শুধু বলতেছে যে না, খোরশেদ তুই বাংলাদেশে যা। তখন আমি সুমিকে বললাম যে আমি বাংলাদেশে যাবই যাব, তুমি যদি না বলো আমি তাও যাব। তখন সুমি বলল আচ্ছা ঠিক আছে, তুমি যেটা নিয়ে টেনশন করতেছো ওইটা আর তোমার টেনশন করার দরকার নেই। আমি তোমাদের বাড়িতে যাব, তবে আগে তুমি তোমার বাবা মাকে তোমার বিয়ের কথা জানাও। তখন আমি আমার বাবা মাকে আমার বিয়ের কথা জানালাম এবং আমার মা, বাবা এবং আমার মামা সুমিদের বাড়িতে গেল। সুমিদের বাড়ি ছিল বরিশাল। বরিশালে গিয়ে ২ দিন থাকে এবং সুমিকে দেখে। আমার মা এবং আমার বাবার দুজনেরই সুমিকে অনেক পছন্দ হয়, কারণ সুমি দেখতে খুবই সুন্দর। অবশেষে সুমি তাদের সাথে চলে আসে আমার নীলফামারী বাড়িতে। সুমি নীলফামারীতে চলে আসার পর আমার মা, সুমি, আমি, আমাদের দিন প্রায় মাসখানেক ভালোই কাটতেছিল। আমি কুয়েতে এবং সুমি আমার বাড়িতে আমার মার কাছে। আমার মা একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল যে বাবা, তোর বউ জানি রাতের বেলায় কার সাথে কথা বলে। তখন এটা আমি মোটেও বিশ্বাস করতে পারছিলাম না যে কি বলো মা, আমার উপর যেন আসমান ভেঙে পড়লো। তখন মা বলে না, তোর বউ যেন সত্যি রাতের বেলায় কার সাথে কথা বলে। তখন আমি বললাম যে মা, রাতে তো আমি সুমিকে ফোন দিই, তুমি কি উল্টো পুল্টো এগুলো বলতেছো? তখন বললো যে না বাবা, আমি তো এতদিন মনে করছি যে রাতের বেলায় তোর বউ তোর সাথে কথা বলে, কিন্তু সেই দিন যেদিন রাতে তুই আমাকে ফোন দিলি, আমি তোর ফোন কানে নিয়ে হাঁটতে হাঁটতে তোর বউর ঘরের দিকে গেলাম যে হয়তো ফোনটা আমি একটু ডাক দিয়ে দেবো যেন তুই ওর সাথে কথা বলিস, কিন্তু আমি দেখি তোর বউ যেন কার সাথে কথা বলতেছে অনেক সময় ধরে। তখন আমার মনের ভিতর তেমন কেমন যেন একটা সন্দেহ লাগলো। তবে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে। আমি যখন ফোনটা রেখে দিই, তখন আমার মা সুমিকে জিজ্ঞেস করে যে বৌমা, তুমি রাত্রে বেলায় কার সাথে কথা বলো? তখন এক কথা দুই কথায় আমার মার সাথে এবং সুমির সাথে ঝগড়া লেগে যায় এবং সুমি আমার মাকে মারতে উঠে এবং আমার মার গায়ে হাত পর্যন্ত তুলে। সেইটা অবশ্য আমার মা পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলেনি, এটা আমি অনেক পরে জানতে পেরেছি। তারপর আরেকদিন আমার মা আমাকে ফোন দিয়ে বলে যে বাবা, তোর স্ত্রী জানি এখন কেমন হয়ে গেছে, তোর বউ আর এখন আগের মতো নেই। তখন আমি চিন্তা করলাম তাহলে আমার দেশে যাওয়াই উচিত। তো আমি ১ মাস আমার কফিলের কাছ থেকে ১ মাসের জন্য ছুটি নিয়ে, আমার কফিল মোটেও ছুটি দিতে চাইছিল না, তারপরও আমি আমার কফিলের কাছ থেকে ছুটি নিয়ে ১ মাসের জন্য আমি বাড়িতে যাই। আমি বাড়িতে যাওয়ার পরে আমি সুমির সাথে থাকি, কিন্তু সুমিকে দেখে এমন আমার মোটেও মনে হচ্ছিল না যে আমি আশাতে ও অনেক বেশি খুশি হয়েছে, আমাদের প্রেম হয়েছে, আমরা প্রেম করে বিয়ে করেছি। একজন প্রবাসী স্বামী প্রেম করে বিয়ে করার পর বা একজনের প্রেমিকা আসার পরে যেরকম খুশি হওয়ার কথা, আমি অন্য অন্য বন্ধুদের কাছ থেকে যেমন শুনেছি, আমার স্ত্রী দেখলাম যে সে মোটেও তেমন ফিল করছে না। তো যাই হোক, এইভাবে আমি মাসখানেক থাকলাম। মাসখানেক থাকার পরে আমি আবারও কুয়েতে চলে আসলাম। আমি যখন আবারও কুয়েতে চলে আসলাম, আমার স্ত্রী এখন আরো বেশি বেশি রাতের বেলায় ফোন দিয়ে কার কার সাথে জানি কথা বলে, এইটা আমার মা ফলো করছিল। সো আমার মা যখন সুমিকে আবারও এই কথা বলতে যায় যে বৌমা, তুমি কার সাথে এত কথা বলো এত রাত পর্যন্ত,
তখন সুমি আমার মাকে একটা লাথি মারতে আসে, সেইটা আবার আমার বাবা সামনে থেকে দেখে ফেলে। আমার বাবা সামনে থেকে দেখে ফেলার পর আমার বাবা ওই যে নীলফামারীতে যেটা বলে যে গ্রামের ভাষায় পিঁড়ি, যে পিঁড়িতে মানুষ বসে, ওই পিঁড়ি উঠিয়ে সুমির মাথায় একটা বাড়ি দেয়। আমার বাবা রাগান্বিত হয়ে যায় যখন সুমি আমার মাকে লাথি মারতে আসে। এটা দেখে আমার বাবা খুবই রাগান্বিত হয়ে যায়। তোমার বাবা যখন সুমির মাথায় পিঁড়ি দিয়ে একটা বাড়ি দেয় তখন সুমির মাথা ফেটে যায় এবং সুমিকে আমার পাড়া প্রতিবেশী কয়েকজন ধরে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে 2টা সিলি লাগে সুমির। তো সুমি হসপিটাল থেকে সরাসরি আমাদের বাড়িতে চলে আসে। আমাদের বাড়িতে আসার পর প্রায় সপ্তাহখানিক এভাবেই যায়। হঠাৎ করেই আমার বাবা নিখোঁজ হয়ে যায়। আমার বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে ফোন দিয়ে সব ঘটনা জানায় যে বাবা, তোর বাবাকে 1 সপ্তাহ যাবৎ খুঁজে পাচ্ছি না। তখন আমি খুবই হতাশায় পড়ে যাই যে বাবা কোথায় হারিয়ে গেল। তখন আমি আবারও আমার কফিলের কাছ থেকে ছুটি চাই, কিন্তু আমার কফিল আমাকে এইবার আর ছুটি দিতে চাচ্ছিল না। তারপর আমি খুব রিকোয়েস্ট করে আবারও বাংলাদেশে যাই। গিয়ে আমার বাবাকে কয়েক জায়গায় খুঁজে না পাওয়ার পর আমি থানায় একটা সাধারণ ডায়েরি করি যে আমার বাবা নিখোঁজ। তারপর আমি আবার চলে আসি কুয়েতে। আমি আবার যখন কুয়েতে চলে আসি, আমার মাও এর মধ্যে ঘন ঘন অসুস্থ হতে থাকে বাবার শোকে। তখন সুমি আমাকে বুদ্ধি দেয় যে দেখো, মা তো এইখানে অসুস্থ হয়ে পড়তেছে, কিন্তু মাকে চিকিৎসা করার মতো ভালো কোনো হসপিটাল ক্লিনিক আশেপাশে নেই, তো মাকে নিয়ে আমি ঢাকায় চলে যাই। তখন আমি বললাম যে সুমি, তুমি ঢাকায় নিয়ে মাকে কোথায় যাবে? তখন সুমি আমাকে বুদ্ধি দিল যে ঢাকায় আমার একটা খালাতো বোন আছে, আমি ওদের বাসাতেই উঠবো। ওদের নিচের বাড়ি, ওদের একটা ফ্ল্যাট খালি আছে, আমি ওদের বাড়িতেই মাকে নিয়ে উঠবো, ওইখানে মার ভালো চিকিৎসা হবে। তো এর মধ্যেই মাকে নিয়ে ঢাকায় চলে যায়। মাকে নিয়ে ঢাকায় চলে যাওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস পরেই মার শরীর আরো অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো এক পর্যায়ে আমিও মার সাথে ফোনে যোগাযোগ করতে থাকি। সো সুমি একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার মা এখন আর বেশি কথা বলতেছে না, খুব কম কথা বলতেছে। তখন আমি ভাবলাম হয়তো মা একটু বেশি অসুস্থ। তো বিকেল বেলায় আমার মামি আমাকে ফোন দিয়ে বলে যে খোরশেদ, তুমি কি কিছু জানো? তখন আমি বললাম না মামি, আমি তো কিছু জানি না। তখন মামি বললো যে সত্যি তুমি কিছু জানো না? তখন আমি বললাম যে না মামি, আমি তো কিছু জানি না। তখন আমার মামি বললো যে খোরশেদ, তোমার মা তো গতকালকে মারা গেছে, তুমি কিভাবে জানো না? তোমার বউ কি তোমাকে কিছুই বলেনি? তখন আমি বললাম যে না মামি, আমার স্ত্রী তো আমাকে কিছুই বলেনি, আমার মা মারা গেছে। যখন আমি শুনলাম আমার মা মারা গেছে, আমার কষ্টে বুকটা মানে দুনিয়া ভাঙা চুরে এক এক খান খান হয়ে যেতেছে। কারণ আমার বাবা নিখোঁজ, একমাত্র মা ছিল, মাটাও মারা গেল। এই মুহূর্তে আমার পৃথিবীতে আর কেউই রইল না। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, এখন পৃথিবীতে এখন মনে হচ্ছে যে আমি একটা গরিব ছেলে, আমি কুয়েতে আসলাম পরিবারকে শান্তি দেওয়ার জন্য, পরিবারের সুখ দুঃখ দূর করার জন্য। আজকে আমার পরিবার বলতেই আর কিছু রইল না। আমার যে কি একটা অবস্থা আমার মনের, আমি কান্না করতে করতে আমার অবস্থা খারাপ কুয়েতে। তো এক পর্যায়ে আমি কফিলকে বুঝিয়ে বললাম যে আমি আর থাকবো না, আমি চলে যাব। আমি সুমিকে ফোন দিয়ে বললাম যে আমার তো ব্যাংকে প্রায় এই কয়দিনে 8-10 লাখ টাকা জমছে, আমি সুমি চলে আসি, ঢাকার মধ্যেই একটা দোকান নিয়ে আমি এখানেই থাকবো। তো সুমি আমাকে কোনোভাবেই আসতে দিতে চাইছিল না। তারপর আমি সুমিকে রাজি করালাম, রাজি করে আমি ঢাকায় চলে আসলাম সুমির কাছে আসার পরে আমি একটা ছোট্ট টং দোকান নিলাম। আপনারা জানেন যে ঢাকায় ফুটপাতে অনেক জায়গায় টং দোকান আছে। আমি একটা ছোট্ট টং দোকান নিয়ে আমার জমানো অর্থ দিয়ে টং দোকান ভালোভাবে চালাতে লাগলাম। তো এইভাবে হঠাৎ করে আমি একদিন ভোরবেলায় বের হয়েছি টং দোকানের কিছু মাল আনতে। টং দোকানের মাল আনতে আমি যখন ভোরবেলায় বের হয়েছি, তখন আমি দেখছি যে আমার স্ত্রী বোরকা পরে মুখ খুলে কোন এক পরপুরুষের সাথে কথা বলতেছে। তখন আমি সুমির কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে এ কে? তবে সুমি যে পরপুরুষের সাথে কথা বলতেছিল সেটা খুবই আপত্তিকর অবস্থায়, যেমন সুমির যে বুক, এই বুক সেই পরপুরুষের হাতের সাথে ঘেঁষা খাচ্ছিল, যেটা দেখে আমার একটু অন্যরকম লাগছিল যে এত ঘেঁষাঘেঁষি শরীরের গুরুত্বপূর্ণ অংশ আরেকজনের শরীরের সাথে লেগে লেগে কথা বলতেছে। তো এটা দেখে আমার খুব কষ্ট লাগলো। আমি সাথে সাথে সুমিকে গিয়ে বললাম, সুমি এখানে কি করছো? তখন বললো হ্যাঁ, এটা তো আমার চাচাতো ভাই,
তো এই সে আমাকে একটা বুঝ দিল। তারপর এইভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো। তো তারপর সুমি হঠাৎ করে দেখি যে রাত্রে ঠিক মতো ঘুমায় না। আমি ঘুমিয়ে পড়ি, সুমি ফোন টিপাটিপি করে, ফোন চালায়। তো আমি সুমিকে বললাম, সুমি তোমার কি হয়েছে, মন খারাপ কেন? তো সুমি হঠাৎ করে বিস্মিত হয়ে আমাকে বলল যে আমার মার কথা অনেক মনে পড়ছে। তখন আমি সুমিকে রিকোয়েস্ট করলাম যে চলো তোমাদের বাড়িতে যাই, ওইভাবে তো আর তোমাদের বাড়িতে যাওয়া হয়নি, চলো তোমাদের বাড়িতে যাই, কয়দিন ঘুরে আসি। তো যখন আমি সুমির বাড়িতে গেলাম তখন ভালোই 2-3 দিন আমি বেড়ালাম। হঠাৎ করে 3 দিনের মাথায় আমি একাই একটু হাঁটতে বেরিয়েছি। তখন এলাকার অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা আমাকে দুলাভাই এর মতোই জানে। সো আমাকে একটা এলাকার ছেলে আমাকে ডাক দিয়ে বললো যে দুলাভাই, আপনি তো অনেক ভাগ্যবান মানুষ। তখন আমি বললাম যে কেন, তুমি আবার এখানে ভাগ্যের কি দেখলা? তখন আমাকে বললো যে ভাই, আপনার বউটা অনেক সুন্দর, সাথে আবার একটা বাচ্চাও পাইছেন। আমি বললাম, মানে তখন আমার মাথায় একদম আকাশ ভাঙা পড়লো যে কি বলো। তখন চুপ হয়ে গেছে যে ভাই কেন, আপনি জানেন না? আমি বললাম যে না, আমি জানি না। তখন ছেলেটা চুপ হয়ে গেল। তখন ওকে আমি অনেক জোরাজোরি করতে লাগলাম যে বলো বলো কি হয়েছে। তখন ছেলেটাকে আমি 100 টাকা দিলাম। 100 টাকা দেওয়ার পর ছেলেটা আমাকে বললো, ভাই ওনার তো আগে একটা বিয়ে হয়েছে, উনি আমাদের এলাকায় এর আগে একটা বিয়ে করছে, ওনার স্বামীর সাথেও এখন পর্যন্ত ছাড়াছাড়ি হয়নি, ওনার একটা বাচ্চাও আছে। আপনি কি সত্যি জানতেন না? আমি বললাম না, আমি তো জানতাম না। তারপর আমি সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সুমিকে জিজ্ঞেস করলাম, সুমির মাকে জিজ্ঞেস করলাম যে এটা কি সত্য? তারা সবাই আমাকে বুঝিয়ে বললো না, এটা সত্য না, এলাকাতে অনেক ছেলে ওকে ভালোবাসতো, ওকে বিয়ে না করতে পেরে এই ধরনের বদনাম করতেছে, সুমি তো তোমাকেই ভালোবাসে। তো যাই হোক, আমি চিন্তা করলাম না, ও যেহেতু এলাকার মেয়ে, তাই এলাকার মানুষের সম্পর্কে ওর কাছে কিছু শোনা যাবে না। একটা মেয়েকে অনেকে ভালোবাসতেই পারে, হয়তো আমাকে ওর কাছে ওর বিষয়ে অনেক খারাপ কিছু আমার সাথে শেয়ার করতে পারে। যাই হোক, এইভাবে আমি সুমিদের বাড়িতে বেশ কয়েকদিন পার করে আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসার পর আমি সুমিকে নিয়ে মোটামুটি ভালোভাবেই ছিলাম। এর মধ্যেই যে সুমির যেই চাচাতো ভাই ছিল, যার সাথে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, সেও ওই বাড়িতে থাকতে আসে। তো সেও যখন ওই বাড়িতে থাকতে আসে, তখন আমি এটা স্বাভাবিক ভাবেই নিলাম যে হয়তো এটা চাচাতো ভাই। তো কিছুদিন পরে আমি খেয়াল করলাম যে সেই চাচাতো ভাই সুমির সাথে, সুমির গাল ধরে কথা বলে, সুমির পেটে হাত দিয়ে কথা বলে, সুমির পিঠে হাত দিয়ে কথা বলে। তো একদিন আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম যে আপনি ওর সাথে এমন ভাবে কেন কথা বলেন? ও তো আপনার বোন, আমার তো স্ত্রী, এইভাবে একমাত্র স্বামী কথা বলে। তখন সুমির সেই চাচাতো ভাই আমাকে এক ধাক্কা দিয়ে খাটের মধ্যে ফেলে দিল এবং সুমি আহ ঝাঁপ দিয়ে এসে আমার বুকের উপর হাত দিয়ে চাপ দিয়ে বলল যে এই শুয়োরের বাচ্চা, কোনো কথা কবি না, আমি কিসের তোর বউ? আমি তোর কোনো বউ না, তোর সাথে তো আমার বিয়েই হয়নি। তখন সুমির সেই চাচাতো ভাই একটা ওড়না নিয়ে আমার হাত পা বেঁধে ফেলে এবং বলে যে বেটা, এটা তো আমার বউ, তুই তো এতদিন ফ্রিতে ছিলি, তোর সাথে তো বিয়েই হয়নি, আর যে বিয়ের কাগজপত্র ছিল ওগুলা তো সব নকল, ভুয়া। এইটা শোনার পর তো আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার চোখ দিয়ে পানি টলটল করে, আমার চোখ দিয়ে টলটল করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এইখান দিয়ে যে ওরা আমার হাত পা সব বেঁধে ফেলতেছে, আমার জামা কাপড় খুলে ফেলতেছে আমার শরীর থেকে, সেই দিকে আমার কোনো ধ্যান নেই। আমি শুধু ভাবতেছি, আল্লাহ, আমি কি এমন অপরাধ করলাম? আমি এই কোন মুসিবতে ফেসে গেলাম? আমার বাবা কয়দিন আগে নিখোঁজ হয়ে গেল, আমার মাও কয়দিন আগে মারা গেল, এই পৃথিবীতে এখন আমি একা। এর মধ্যে এইটাও নাকি আমার বউ না, নাকি আরেকজনের বউ? তখন তারা আমাকে এইভাবে বেঁধে বেশ কয়েকদিন রাখে এবং আমার যেই দোকানটা ছিল সেইখানে সুমির স্বামী গিয়ে ওই দোকানটা আহ, ওই দোকানের ব্যবসা পরিচালনা শুরু করলো। তখন আমি কোনো মতে একদিন আমার হাতের বাঁধন খুলে, পায়ের বাঁধন খুলে, একদিন ওরা সবাই বাহিরে চলে গেছে হয়তো কোনো একটা দাওয়াতে, আমি জানি না, সেই গেট আমি অনেক লাইথালাইথি করে, অনেক মানে জোর করে আমি গেটের যে লক ছিল সেটা ভেঙে ফেলি এবং সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। দৌড়ে পালিয়ে আমি সরাসরি থানায় চলে যাই। থানায় গিয়ে আমি জানাই একটা ওসিকে। তখন ওসি আমার সম্পূর্ণ ঘটনা শুনে বলে যে দেখেন, আমরা আপনাকে হেল্প করতে পারবো, কিন্তু পুলিশের হেল্প করার জন্য একটা অন্তত প্রমাণ দরকার। সুমি যে আপনার স্ত্রী, আপনি যদি একটা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা এটার একটা ব্যবস্থা নিতে পারবো। তখন সেই থানার ওসি আমাকে আর কোনো সাহায্য করতে পারে না, তবে সে আমার প্রতি খুবই সম্মান দেখায় এবং আমাকে বুঝিয়ে বলে যে দেখেন, এমন কেস অনেক ঘটে, কিন্তু প্রমাণ ছাড়া পুলিশ নিরুপায়।
পুলিশের কথা সমস্ত শুনে আমি চিন্তা করলাম যে ঠিকই তো, আমার কাছে তো আর বিয়ের কোনো প্রমাণ নেই। তখন আমি কি করলাম, আমি আবারও আমার সেই বাড়িতে চলে গেলাম, সেই নীলফামারীর গ্রামের বাড়িতে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, যেখানে কেটেছে আমার শৈশব, আমার কৈশোর। ওইখানে আমি গিয়ে কাউকে কিচ্ছু না বলে চুপচাপ থাকতে থাকলাম। কাউকে কি বা বলবো, কি বা বলার আছে, সবই তো আমার নিজের ইচ্ছায় হয়েছিল। তো এইভাবে যখন আমি থাকতে থাকি, তখন হঠাৎ করে একদিন 3 থেকে 4 জন লোক এসে দরজায় বাড়ি দিতে থাকে। আমি দরজা খুলে দেখি যে কয়েকজন অপরিচিত লোক। জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারা আমাকে উত্তর দিল যে এই বাড়ির মালিক তো আপনি না, এই বাড়ির মালিক অন্য কেউ, দ্রুত এই বাড়ি খালি করে দিবেন। তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বলেন? এইটা আমার বাপ দাদার ভিটা, এই বাড়ির মালিক আমি কিভাবে না হই, অন্য কেউ কিভাবে হয়? তখন আমাকে কাগজপত্র দেখালো, বাড়ির অরিজিনাল দলিল। সে বাড়ির অরিজিনাল দলিলে সুমির নাম লেখা। আমি সাথে সাথে আমার এক পরিচিত এলাকার মুরব্বিকে খবর দিলাম, যে কিনা বাড়ির দলিল কাগজপত্র এগুলো খুব ভালো বুঝে। সেই মুরব্বি এসে সবকিছু দেখে চেক করে আমাকে বলল, খোরশেদ ঠিকই তো, এই দলিলে কাগজপত্রে তো কোনো কোনো কিছুতেই ভুয়া মনে হচ্ছে না, সবকিছুই অরিজিনাল। এই দলিল না, এই জমি প্লাস আশেপাশে তোমাদের যত জমি আছে সবকিছুই তো তোমার বাবা তোমার বাবা এই মেয়েকে লিখে দিয়েছে। তখন আমার অবস্থা এতই খারাপ যে আমার মনে হচ্ছিল যে কিছু সময়ের জন্য আমি হয়তো দুনিয়াতে নেই, আমি হয়তো সব স্বপ্নে দেখতেছি, যা মোটেও বিশ্বাস করার মতো না। তখন তারা আমাকে কিছুদিনের সময় দেয় এবং বলে যে কিছুদিনের মধ্যেই মিয়া এই বাড়ি ঘর তোমার খালি করে চলে যাইতে হইব। তো যাই হোক, এরপরে তারা চলে যায়। আমি এই বাড়ি এই ঘরও এখন আমার নিজের মনে হচ্ছে না। মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, প্রবাস জীবন নষ্ট হলো। তো সব মিলে আমি চিন্তা করলাম যে না, আমি এইবার সুমির বাড়িতে যাব। তো সুমির বাড়িতে যাওয়া, আমি আবার ঢাকায় আসি, ঢাকায় এসে সুমির বাড়িতে যাই, গিয়ে সুমির সাথে দেখা করি। দেখা করে বলি যে দেখো, আমি জানি, তখন আমি আর কি সুমিকে রিকোয়েস্ট করার চেষ্টা করি যে দেখো, আমি জানি আমার বাবা বেঁচে আছে, আমার মন বলতেছে আমার বাবা বেঁচে আছে, আমার সাথে এত কিছু ঘটেছে, আমার মন বলতেছে সুমি আমার বাবা বেঁচে আছে, একমাত্র তুমিই জানো আমার বাবা কোথায়, প্লিজ আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার বাবা, আমার মা, আমার জায়গা জমি, আমার প্রবাস জীবন সব গেছে, আমি আর কিচ্ছু চাই না, সব তুমি নিয়ে নাও, আমার ব্যাংকে যে জমানো টাকা, আমার দোকানপাট সব তুমি নিয়ে নাও, আমি আমার বাদবাকি জীবনটুকু আমি আমার বাবার সাথে কাটাতে চাই। এই বলে আমি সুমির হাতে পায়ে ধরে অঝরে কান্না করতে লাগলাম। কিন্তু সুমি আমার বুকে একটা লাথি মেরে বলল যে তোর বাবা বেঁচে আছে, তুই তোর বাবারটা খবর তুই পরে নিস, আগে মজার খবর শোন। তখন আমি বললাম যে কষ্টের মধ্যেও আবার কিসের মজার খবর? তখন সুমি আমাকে বলল তার ভাষায় যে তোর মাও তো মরে নাই, তোর মারেও তো আমি মারছি। তোর মা অসুস্থ ছিল না, তোর মায়ের আমি না খাওয়ায়া অসুস্থ বানায়া তারপর আমি মারছি। এটা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি, আমার মাকেও তুই মারছিস? এই কথা শোনার পরে আমি সুমির গলায় চাপ দিয়ে ধরি, এবং গলায় চাপ দিয়ে ধরার পরে সুমির যে আপনার খালাতো বোন ছিল, প্লাস খালাতো বোনের মা ছিল, আরো কয়েকজন ছিল, তারা ধাক্কাধাক্কি করে আমাকে ঘর থেকে বের করে তারা ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন আমি পাগলের মতো রাস্তায় ঘুরতে থাকি। আমি কি করব? এই দুনিয়াতে আমার আর কিছুই রইলো না। আমার মাও মানুষের হাতে খুন হলো আমার একটা ভুল পরামর্শের জন্য। আমি হয়তো এই পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ অপদার্থ প্রবাসী। তো এক পর্যায়ে ঢাকার রাস্তায় আমি পাগলের মতো ঘুরতে থাকি। ঘুরতে ঘুরতে একদিন মনে হলো যে না, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। তো আমি ভুলেই গিয়েছিলাম যে ওই বাড়িও তো আমার না। তো আমি আমার সেই নীলফামারীর বাড়িতে গিয়ে আমি আবার বসবাস করতে থাকি একাই, পাগলের মতো সেখানেও আমি বসবাস করতে থাকি। হঠাৎ একদিন রাত্রেবেলায় আমার দরজায় কেউ একজন টোকা দিচ্ছিল। এই টোকা শোনার পরে আমার মনের ভিতরে একটা চম করে উঠলো যে এত রাত্রে কে? আমি কে বলে জিজ্ঞেস করলাম। তখন ওই পাশ থেকে বলল যে আমি সুমি, দ্রুত দরজা খোলো। তখন আমি বললাম যে সুমি, তুমি এত রাতে কোথা থেকে কেন এসেছো এখানে? আবার আমার জীবনে কি আছে তোমার নেওয়ার মতো? তখন সুমি আমাকে বলল যে প্লিজ খোরশেদ, তুমি দরজা খুলো।
আমার বাবা খুবই অসুস্থ বরিশালে। আমার বাবাকে দেখতে যেতে হবে। আমার বাবাকে দেখতে গেলে অবশ্যই তোমাকে আমাকে সাথে নিতে হবে। তোমাকে না দেখলে আমার বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। তো আমি চিন্তা করলাম, যাক, আমার বাবা মা হয়তো নেই, মেয়েটা হয়তো নিজের বাবা মার বিষয়টা হয়তো বুঝতে পেরেছে, অন্তত এই সময় তাকে সাপোর্ট দিই। আমি যেহেতু গ্রামের ছেলে, আমার মন খুবই সহজ সরল, আমি এত প্যাচ বুঝতে পারিনি। আমি দরজা খোলার সাথে সাথে 4-5 জন লোক আমার মুখ হাত পা ধরে একটা মাইক্রোবাসে উঠিয়ে ফেলে। তারা আমাকে এমন একটা নির্জন জায়গায় নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে আমার প্রত্যেকটা পায়ের হাড্ডি এমন ভাবে মোটা লাঠি দিয়ে পিটিয়ে, হাতুড় দিয়ে পিটিয়ে আমার পায়ের প্রত্যেকটা হাড্ডি তারা এমন ভাবে ভেঙে চুরে ফেলে, আমি যে অজ্ঞান হয়েছি ব্যথায়, আমার আর কোনো হুঁশ ছিল না। যে আমার পায়ের হাড্ডিগুলো মরিচের গুঁড়ার মতো তারা আমার পায়ের চামড়ার ভিতরে এমন ভাবে হাতুড় দিয়ে পিটায় পিটায় ভাঙে। পরে ঠিক কত মাস পরে আমার জ্ঞান ফিরেছে আমি জানি না। একদিন চোখ খুলে আমি দেখতে পাই আমি ঢাকা হসপিটালে আছি। আমি ঢাকা হসপিটালে জ্ঞান ফেরার পরে ডাক্তার কোন একজনকে কল দিল। ডাক্তার কোন একজনকে কল দেওয়ার পরে সেই ব্যক্তি আমার সামনে এসে বলল যে, বাবা, তোমাকে আমি অমুক জায়গায় পেয়েছি, তুমি এই অবস্থায় পড়েছিলে, আমি তো ভেবেছিলাম তুমি মরেই যাবে। তো যাই হোক, তোমাকে আমি ঢাকা হসপিটালে এনে চিকিৎসা করিয়েছি। এখন আহ, তোমার চিকিৎসা চলছে। তখন আমি বললাম যে, চাচা, আমার আমার গ্রামের বাড়িতে যেতে হবে। তখন সেই চাচা আমাকে বলল যে, বাবা, তুমি কিভাবে যাবা? তোমার তো দুইটা পাই আর নাই, মানে পা এমন ভাবে ভাঙছে যে আর হাঁটার মতো অবস্থাই আমার নাই। তখন আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি যে আমার পা আর আগের অবস্থায় নাই, আমি পঙ্গু হয়ে গেছি। তখন সেই চাচা আমাকে বলল, দেখো বাবা, আমি ঢাকা শহরে ম্যানেজারের চাকরি করি, কয়েকটা বাড়ি টাড়ি ভাড়া দেই, সেই বাড়িগুলোর ম্যানেজার আমি। এইখান থেকে আমার জীবনযাপন চলে। তোমাকে যে আমি একটা সাহায্য করবো এমন অবস্থাও আমার নাই। তাছাড়া তুমি যে আমাকে কোনো সাহায্য করবা, তোমার পা দুটোও ভালো না। তো সেই চাচা খুবই ভালো ছিল, সে আমাকে একটা হুইল চেয়ার কিনে দিয়ে যায়। তারপর সেই চাচা চলে যায়। আমি এখন সেই হুইল চেয়ারে করেই ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে রাস্তায় ভিক্ষা করে বেড়াই। একটা প্রবাস জীবন, কত সুন্দর জীবন, কত সুন্দর একটা পরিবার, কত সুন্দর একটা পরিবার, কত সুন্দর ফ্যামিলি, সব শেষ হয়ে গেল। এই গল্পটা যখন আমি পড়ছিলাম, আমার চোখ দিয়ে পানি টলটল করছিল। খুরশেদ ভাইয়ের লাইফ, ওনার থেকে আমরা কত ভালো আছি। আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে হাত জোড়ে করে বলবো, আপনারা প্রবাসে থেকে অপরিচিত কোনো মেয়ের সাথে সম্পর্ক করবেন না। হয়তো আপনার জীবন ধ্বংসের কারণ হতে পারে এই অপরিচিত মেয়ের সাথে সম্পর্কই। তাই তাই সব সময় যাই করুন না কেন, নিজের বাবা মাকে শেয়ার করেন, নিজের খুব কাছের কয়েকজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন আপনার জীবন বৃত্তান্ত। আপনার জীবন বৃত্তান্ত সবার আগে আপনার বাবা মার সাথে শেয়ার করেন, যেন তারা আপনাকে সমস্ত বিষয়ে সাহায্য করতে পারে। আপনার বাবা মাকে যদি আপনি ঠকান, আপনি নিজেও ঠকে যাবেন, ধ্বংস হয়ে যাবে আপনি, ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।